হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে ধরা খেল দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা মিলল টিউলিপ সিদ্দিকের। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে $13 বিলিয়ন সরিয়েছেন, যা টাকায় হিসাব করলে প্রায় 2 লাখ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে এমন তথ্য জানিয়েছেন। ইসরায়েল গাজা যুদ্ধের মাঝে নতুন করে যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান। বাংলাদেশের বর্তমান সেনা প্রধান বিএনপি এবং ভারতের সম্পর্কের গভীরে রয়েছে এক সংকটজনক চক্রান্ত। গোপন খবর ফাঁস করে দিলেন পিনাকি ভট্টাচার্য। ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই, ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী। আবারও আটক রয়ের এজেন্ট ইসলাম বিদেশি হলুদ সাংবাদিক মুন্নি সাহা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো ভয়ঙ্কর অপকর্মের তথ্য। এবং সর্বশেষ জানাবো আয়নাঘর তৈরির কারিগরি ফ্যাসিস্ট হাসিনা ও জয়ের কুকর্মের গোপন ভিডিও ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধের বিষয় সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আজকের প্রতিবেদনে। তাই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দর্শক একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। চিকিৎসা নিচ্ছেন কি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা? একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করছে। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হতে চলেছেন। এবছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। খুনসহ প্রায় 250 মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত। এদিকে কলকাতায় থাকা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ওবায়দুল কাদেরও চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। আগস্টের গণ অভ্যুত্থানের পর কিছুদিন বাংলাদেশে আত্মগোপনে থেকে সমূহ বিপদ আন্দাজ করে তিনি ভারতের শিলং হয়ে কলকাতায় পৌঁছান। কলকাতায় থাকা জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কিছু নেতার তত্ত্বাবধানে একটি আবাসনে রয়েছেন তিনি। এখানেও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার ঘেরা টপে রয়েছেন। 76 বছর বয়সী কাদেরের এমনিতেই হার্টের সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন, তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফাইন্যান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এই বিপুল পরিমাণ অর্থ সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সরানো সম্ভব ছিল না। হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 15 কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত 280টি সম্পত্তি রয়েছে যুক্তরাজ্যের। দেশটিতে এসব সম্পদ কেনার অর্থে কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়। এই সম্পদ শেখ হাসিনা জাবেদের নামে কিনেছেন কিনা তাও পরিষ্কার নয়। তবে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, এসব অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে লেবার সরকারের সিটি মিনিস্টার, যদিও এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন কিনা। এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করছে কিনা সে বিষয়ে তারা কিছু বলবে না। এ বিষয়ে তাদের অনেক পুরনো নীতি রয়েছে। সংসদ হাউস অব কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিকী হচ্ছেন প্রথম এমপি যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্ত শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে তার যে প্রপার্টি রয়েছে সেটির আয়ের তথ্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। ওয়াকারুজ্জামান, বিএনপি এবং ভারত এই তিনটি পক্ষের সম্পর্ক বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি বিপজ্জনক ত্রিভুজ সৃষ্টি করেছে। পিনাকি ভট্টাচার্য জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাধীনতা বরাবরই হুমকির সম্মুখীন। ওয়াকারুজ্জামান এবং বিএনপির রাজনৈতিক কৌশল ভারতের স্বার্থের সাথে মেলে, যা দীর্ঘদিন ধরে একটি পুঞ্জীভূত সংকটের দিকে নিয়ে যেতে পারে। ওয়াকারুজ্জামান, বিএনপি এবং ভারত এই ত্রিভুজ সম্পর্ক বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি রাজনৈতিক তাস নয়, বরং একটি সংকট। এদের মধ্যে সম্পর্ক প্রতিনিয়ত বিপরীতমুখী। যখন এক পাশে হয়তো সংকীর্ণ সামরিক স্বার্থ, অন্য পাশে ভারতীয় কূটনীতি, আর তৃতীয় পক্ষ বিএনপি, যা সবসময় দুইমুখী স্রোত ধরে রাখতে চায়। পিনাকি ভট্টাচার্য এমনকি বলেন, এই সম্পর্ক যখন কখনো দৃঢ় হয় তখন জনগণের মুক্তি এবং ভবিষ্যৎ তাতে প্রতিরোধ সৃষ্টি করে।
পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিএনপি এবং ভারতের সম্পর্কের গভীরে রয়েছে এক সংকটজনক চক্রান্ত যা দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের প্রতি বিপদ সৃষ্টি করতে পারে। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান। তিনি কেবল একজন সেনা প্রধানই নন, বরং দেশটির সামরিক ও রাজনৈতিক শক্তির এক গুরুত্বপূর্ণ অংশ। তবে পিনাকি ভট্টাচার্য মন্তব্য করেন, ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীকে এমনভাবে পরিচালনা করছেন যাতে দেশের রাজনৈতিক অস্থিরতা বজায় থাকে। পিনাকি ভট্টাচার্য মনে করেন, ওয়াকারুজ্জামান একাধারে সেনাবাহিনীর উপর কর্তৃত্ব বজায় রেখে দেশের রাজনৈতিক গতি নির্ধারণেও তীব্রভাবে হস্তক্ষেপ করছেন। তিনি সশস্ত্র বাহিনীর শক্তির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে একদিকে সমর্থন আবার অন্যদিকে সীমিত করে সাহায্য করছেন। এমনকি তার নেতৃত্ব সেনাবাহিনী বিশেষভাবে বিএনপির রাজনৈতিক আদর্শের সাথে গোপন সম্পর্ক তৈরি করেছে। ভারত বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশ, বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। পিনাকি ভট্টাচার্য বলেন, ভারত একটি কৌশলগত প্ল্যান গ্রহণ করেছে যাতে বাংলাদেশের নেতৃত্বের মধ্যে একটা সুস্পষ্ট বিভাজন সৃষ্টি হয়, বিশেষত সেনাপ্রধান ও রাজনৈতিক নেতাদের মধ্যে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে ওয়াকারুজ্জামান ভারতের প্রতি নমনীয় থাকতে চেয়েছেন। ভারত কখনো বাংলাদেশকে একটি শক্তিশালী জাতি হিসেবে দেখতে চায়নি, বরং তারা চেয়েছিল যে বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী শক্তি বৃদ্ধি না পায় এবং তারা প্রতিবেশী দেশ হিসেবে স্থিতিশীলতা বজায় রাখতে চেয়েছিল। তবে পিনাকি ভট্টাচার্য বলছেন, ভারত বাংলাদেশকে একটি সংকীর্ণ পথের মধ্যে আটকে রেখেছিল, যেখানে ভারতীয় জাতীয় স্বার্থ এবং সামরিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। ওয়াকারুজ্জামান যে সমঝোতার অংশ হিসেবে ভারতকে এক ধরনের কৌশলগত সুবিধা প্রদান করেছিলেন, তা পিনাকি মনে করেন এটি বাংলাদেশের জনগণের প্রতি এক ধরনের চক্রান্ত ছিল। বিএনপি ভারত বিরোধী একটি শক্তিশালী রাজনৈতিক দল, কিন্তু তাদের মধ্যে কখনোই আন্তরিক ভারত বিরোধী মনোভাব ছিল না। পিনাকি ভট্টাচার্য বলেন, বিএনপির মধ্যে ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান থাকলেও বাস্তবে তারা কখনো ভারতের সাথে সম্পর্ক খারাপ করেনি, বরং গোপনে ভারতের স্বার্থ রক্ষা করেছিল। 1991 সালের পর থেকে বিএনপি কৌশলে ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলে, যদিও তারা প্রকাশ্যে ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান দিয়ে জনগণের সমর্থন অর্জন করার চেষ্টা করেছিল। পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেন, বিএনপি এবং সেনাবাহিনীর গোপন সম্পর্ক ভারতের সাথে রাজনৈতিক ব্যবস্থাকে রূঢ় করে দিচ্ছিল এবং এতে দেশের গণতন্ত্রের মান ক্ষুণ্ণ হচ্ছিল। পিনাকি ভট্টাচার্য বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে ভারতের সাথে গোপন কৌশলগত সম্পর্ক, অন্যদিকে বিএনপি আর সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্কের দ্বৈত চরিত্র। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতা। তিনি আজকের বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তার অনেকটাই তার পূর্বসূরি ওয়াকার সিদ্দিকীর আদলে। এটা ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মুহূর্ত। দেশ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল। পিনাকি ভট্টাচার্য মনে করেন, সেনাবাহিনী আবারও দেশের নীতি নির্ধারণে বড় ভূমিকা নিচ্ছে, কিন্তু সেই ভূমিকা প্রশ্নবিদ্ধ। ওয়াকারুজ্জামান এখন গণতন্ত্রের মুখোশ পরে সামরিক শক্তির মাধ্যমে কার্যত দেশের নেতৃত্ব দিচ্ছেন। ওয়াকারুজ্জামান কি দেশের রাজনৈতিক স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করছেন? কিভাবে সেনাবাহিনী নিজেদের প্রভাব বজায় রাখছে? এই প্রশ্নগুলি আজকের বাংলাদেশে প্রাসঙ্গিক। বিএনপি এবং সেনাবাহিনীর সম্পর্ক নতুন কিছু নয়। পিনাকি ভট্টাচার্য সতর্ক করে বলেছেন, বিএনপি তাদের ক্ষমতায়নের জন্য সেনাবাহিনীকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে, কিন্তু গণতন্ত্রের মুখোশে তারা কখনো নিজের শক্তি হারাতে চায়নি। এটাই বিএনপির মূল সমস্যা। বিএনপি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে সেনাবাহিনীকে অন্তর্নিহিত সমর্থন দেয়, কিন্তু যখন সময় আসে তখন তারা সেগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করে। বিএনপি যখন ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলে তখন তারা জাতীয়তাবাদী স্লোগান দেয়, কিন্তু ভেতরে ভেতরে তারা ভারতের প্রতি নমনীয় থাকে। এই দ্বৈত আচরণ পিনাকি ভট্টাচার্যের মতে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। তিনি বলেন, বিএনপির কাছে দেশপ্রেম কেবল একটি কৌশল, যেখানে ভারত এবং সেনাবাহিনীর সঙ্গে গোপন সম্পর্কগুলোই তাদের মূল চালিকা শক্তি। ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গ্রেপ্তার, বাণিজ্য ইত্যাদি নানা প্রকল্পের মাধ্যমে 8-10টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি 10 লাখ চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে। কিছু ব্যবসায়ী প্রভাবশালী সেই অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহু গুণে বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। 2018 সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে 2 ডিসেম্বর 2018 সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখল গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম 11 মাস নারায়ণগঞ্জ 4 আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসের একজন এমপির বেশ কিছু লাঠিয়ালকে জেলে ঢুকিয়ে সে সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করেন হারুন। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতো আরো বড় মাপের দুর্বৃত্ত হলো এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল, চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসাবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে
বর্তমানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরেই ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় 2020 সালের 14 মে। এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নের 2 বছরের মাথায় 2022 সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরো 1 বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল, অর্থাৎ আইন না মেনে 3 বছরের পরিবর্তে 2 বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অদ্ভুত আচরণ প্রদর্শন করে চলেছেন। কোন থানার ইকুইজেশন অর্ডার তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়া বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতির প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা 3 বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার অর্জন করেছে। সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রুবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। স্বৈরাচার হাসিনার দোসর কাছের লোক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা দীর্ঘ 15 বছরে বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান 21 টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আর এক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। মুন্নি সাহা ও তাপসের নামে বিভিন্ন ব্যাংকে অন্তত 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। এই টাকার অধিকাংশই অবৈধ উপায়ে অর্জন করা। মুন্নি সাহা নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের পরিচালক হিসেবে, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তিনি এটিএন নিউজের একজন কর্মচারী। বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মুন্নি সাহার বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সেনাদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথা কথিত আওয়ামী কীর্তিমান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসাবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচ্চুরি, কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রহস্য ও কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং স্টেট কর্পোরেশন কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানি নিয়ে জয় চাতুর্যতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ার 38174 এলাকার বাসার ঠিকানা চালিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে, টিউবলেস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে, তার মধ্যে অন্যতম ছিল MPION কর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের ডালাস এলাকার 5723 ডাম্পার ঠিকানায় নোভা পিডি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে জয়, তখন যার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া এবং মাহবুবুর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে যায়। কোম্পানি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S269707। এই কোম্পানির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 12 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছেন। এছাড়া SM গ্লোবাল সার্ভিসিং কোম্পানি TDS নাম্বার 198206117 যা মার্টিনসের 4823 বাড়ির ঠিকানায়। এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VOIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। স্পেস এক্সপ্রেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল যৌথ প্রজেক্টে একটি PR কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য, প্রাতিষ্ঠানিক
আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুর উদ্বোধন করা হয় সজীবওয়াজের জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয়ের শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, ভিআইপি খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120 কোটি 40 লক্ষ টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়ের সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছেই রয়েছে, যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীবওয়াজের জয় ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যাংক থেকে 100 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন, শ্রীলঙ্কা ক্যাসিনোতে অর্থ পাচার করে। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে হাসিনার আজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক, একটি দুটি নয় 5-5টি বালু বোঝাই ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেওয়া হয় খালেদা জিয়ার বাসভবন ফেরোজায় প্রবেশের পথ সহ পুরো রাস্তা। আর এসবের নেপথ্যে ছিল বেগম খালেদা জিয়াকে সমাবেশে যেতে না দেয়া। কেননা বিরোধী দল বিএনপির মার্চ পর ঢাকা আন্দোলন সফল হলে 14 একতরফা নির্বাচনের নীল নকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত। তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয়। অভিযোগ রয়েছে ইতিহাসের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের সেদিন কুশীল পদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনজির, উপপুলিশ কমিশনার লুৎফর কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, ওসি রফিক। অতি উৎসাহী হয়ে যোগ দেন আশেপাশের থানার কর্মকর্তারা। 2013 সালের 29 ডিসেম্বর খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালু ভর্তি ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেওয়া ছাড়াও 8 প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রাখে। সেদিন সকাল হতে না হতে বিপুল সংখ্যক র্যাব পুলিশে পুরো রাস্তা ভরে যায়। তারা সেখানে রীতিমতো দেয়াল তৈরি করেন। সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেওয়া হয়। বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা। ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে করা তার কর্মকাণ্ডে খুশি হয়ে তৎকালীন প্রশাসন তাকে বানিয়ে দেয় গোপালগঞ্জের এসপি। বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও। এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস ট্রান্সপোর্ট শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসবির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে। এই দলের আরেকজন উপপুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবির তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে। তবে নানা অনিয়মের অভিযোগে গত 2 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের দিব্যি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনি বিশেষ আশীর্বাদে ডিএমপি যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি দায়িত্ব পালন করেছেন। গুলশান জোনের এসআই নুরুল আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার। যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা, আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির, যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশের আইজিপি থেকে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান। এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই। ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান। গত 10 বছরে নাটকীয় উত্থান, অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন, বিঘায় বিঘায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা মামলা আদায়, বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই, শালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডার বাজে এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল। জঙ্গি দমনে কাজ করাই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ 2টি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে 7 বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের 2 দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। নানা অনিয়ম দুর্নীতিতে জড়ানো এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছেন। যেভাবে নিষিদ্ধ এনজিওর দখল করেন মনিরুল ইসলাম বাংলাদেশে মধ্যপ্রাচ্য ভিত্তিক 2টি এনজিওর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। সূত্র বলছে 1994 সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি এনজিও বাংলাদেশে তাদের প্রথম কার্যক্রম শুরু করেন। এটি পরিচালনা করতেন একটি প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দ্বিতীয় সারির নেতা মোহাম্মদ জামাল আব্দুল খালেক আল নুরি। প্রথম দিকে এনজিওটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ ও ছিন্নমূল বয়স্ক মানুষের পুনর্বাসনের কাজ করত। অনুসন্ধানে জানা গেছে 2016 সালে মনিরুল ইসলাম জঙ্গি দমন গঠিত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান হয়ে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে এনজিওটির চেয়ারম্যানকে গ্রেফতার করেন। পরে এনজিওটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন, নাম সংস্কার করে কুয়েত সোসাইটি ফর রিলিফ নাম দেন। এরপর দখল করেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের আরেকটি এনজিও। জাতীয়
এনজিও ব্যুরোর নথি বলছে 2017 সালের নভেম্বর মাসের 2 তারিখে কুয়েত জয়েন্ট কমিটি এনজিওটির নাম পরিবর্তন করা হয়, যাতে মনিরুল ইসলাম সুপারিশ করেন। এরপর থেকেই এনজিও দুটি ভিন্ন নামে ভিন্ন রূপে নির্বিঘ্নে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার নেপথ্যে ছিলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। তার প্রভাবে এই এনজিও কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পায়নি। অনুসন্ধানে জানা গেছে জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক এনজিও দুটির উপর নিষেধাজ্ঞা জারি আছে। বাংলাদেশেও এর কার্যক্রম নিষিদ্ধ ছিল। এমনকি 2017 সালে জঙ্গি সংগঠনগুলোর অর্থ যোগানদাতা হিসেবে চিহ্নিত 17টি এনজিওর তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই তালিকায় মনিরুল ইসলামের দখল করা এনজিও দুটির নামও ছিল। পরে নাম কিছুটা সংস্কার করে প্রভাব খাটিয়ে ওই তালিকা দেখে এনজিও দুটি দেন মনিরুল ইসলাম। গোপনে তিনি ওই এনজিওর মাধ্যমে কুয়েত থেকে অর্থ সংগ্রহের কাজ চালিয়ে যান। তবে 2017 সালে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি টের পেয়ে গেলে তিনি কৌশলে ওই এনজিওর মালিকানা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। পরে 2018 সালে 20 জুন এনজিওটির চেয়ারম্যান বানানো হয় মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহিনকে। অনুসন্ধান বলছে দুটি এনজিও গত 7 বছরে রোহিঙ্গাদের পুনর্বাসনের নামে মধ্যপ্রাচ্য। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।